তো বন্ধুগণ, ডক্টর APJ আব্দুল কালামকে একজন বাচ্চা ছেলে কোশ্চেন করেছিল যে হোয়াট আর দ্য মেজর স্ট্রেংথ অফ আওয়ার ইন্ডিয়া, আমাদের ভারতের মুখ্য শক্তি কী। তো উত্তরে APJ আব্দুল কালাম তাকে বলেছিলেন যে ভারতে মিলিয়ন মিলিয়ন ইউথ, এই ভারতে মিলিয়ন মিলিয়ন যে যুবক আছে, এটাই হলো আমাদের মুখ্য ক্ষমতা। তো সেই রকমই মুখ্য ক্ষমতার উপর, এই যুবকের উপর, সেই দেশেরই যদি একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্ট এই ধরনের মুখ্য ক্ষমতার উপর যদি বন্দুক ধরে, তাহলে তাকে কি বলবে? এটা কি ডিক্টেটরশিপ নাকি জেনোসাইড? এটাকে কি বলবে? নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আসা যাক বাংলাদেশের সেই কোটা আন্দোলন নিয়ে ডিপলি ডিসকাস করা যাক। So hey guys, welcome back to my channel Makorken, and thank you so much for clicking on this video. I am Manna and I am excited to share another case study with you today. What are the major strength of India and weakness of our India? and weakness? Fantastic boy. What class you are studying? 7th standard. 7th standard. Okay. Now, strength of India. What the major strength of India? You guys, that is 600 million youth. Major strength of India, 600 million youth. বন্ধুগণ, ফানি ভিডিও তোমরা দেখেছো? এই ফানি ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে দুটো টপিক দিচ্ছি, এই দুটো টপিকের উপর ফানি ভিডিও বানাতে পারো। আশা করি অনেক ভিউজ আসবে। এক নাম্বার টপিক নাম্বার 1টা হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানের ডিস্টেন্সটা কত, বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব কত। তো এই ব্যাপারটাকে, এই কোশ্চেনটাই আমি গুগলে করলাম। গুগল উত্তর দিল যে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব হচ্ছে 2204 কিলোমিটার। তো ফানি ভিডিও টপিক নাম্বার 1টাতে হচ্ছে যে বাংলাদেশের ভাষা আন্দোলন, এইটা নিয়ে ফানি ভিডিও করতে হবে। ফানি ভিডিও টপিক নাম্বার 2, বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে 26শে মার্চ, আর এই স্বাধীনতা অর্জন করার জন্যই দেশের প্রায় 3 মিলিয়নেরও বেশি মানুষকে তাদের নিজেদের জীবন দিতে হয়। তো তৎকালীন এই মুক্তিযোদ্ধাদেরকে তাদের চাকরিতে রিজার্ভেশনের জন্য 30% ছাড় দেওয়া হয়, 30% রিজার্ভেশন দেওয়া হয় এই কোটা সিস্টেমের মাধ্যমে। খুবই ভালো কথা। কিন্তু এখন সেই আইনটাকে পরিবর্তন করে, এই কোটা সিস্টেমটাকে পরিবর্তন করে সেই মুক্তিযোদ্ধাদের বংশধর যারা আছে, মানে তাদের নাতি নাতনিদেরকে এই 30% ছাড়টা দেওয়া হয়। তো ফানি ভিডিও, ফাইনালি ফানি ভিডিওর টপিক নাম্বার 2 হচ্ছে এই কোটা সিস্টেম। বন্ধুগণ, এবার আসা যাক মূল টপিকে। বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের বংশধরকে কোটা সিস্টেমের মাধ্যমে 30% রিজার্ভেশন দেওয়া হয়েছে। যা বাংলাদেশের টোটাল পপুলেশনের 0.13%। তো তাদেরকে সকল এই চাকরি প্রার্থীদেরকে এই প্রিলিমিনারি এক্সামে পাস করতে হবে। তারপর যারা এই কোটা সিস্টেমের মধ্যে পড়ে তাদেরকে ইন্টারভিউ স্টেজে বিবেচনা করা হবে। বন্ধুগণ, ইন্ডিয়ান এই কোটা সিস্টেমের সঙ্গে বাংলাদেশের এই কোটা সিস্টেমের যারা তুলনা করছো তাদের উদ্দেশ্যে বলি, ইন্ডিয়ান এই কোটা সিস্টেম আর এই বাংলাদেশি কোটা সিস্টেমের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। যেমন বাংলাদেশি কোটা সিস্টেম সম্পর্কে তো আগেই বললাম ভিডিওর শুরুতে, কিন্তু ইন্ডিয়ান যে কোটা সিস্টেম রয়েছে সেইটা কিন্তু বাংলাদেশের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন ইন্ডিয়ান কোটা সিস্টেমে রয়েছে SC, ST, OBC ইত্যাদি ইত্যাদি। এদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুটা রিজার্ভেশন দিয়েছে চাকরির, সরকারি চাকরির ক্ষেত্রে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, যারা ইন্ডিয়ান এই কোটা সিস্টেমের সঙ্গে বাংলাদেশি কোটা সিস্টেমের তুলনা করছো, এই 100% পপুলেশনের মধ্যে, ইন্ডিয়ান 100% পপুলেশনের মধ্যে যদি দেশের 90% ব্যক্তি নিরামিষ কিংবা চিকেন এই সমস্ত কিছু খেয়ে যদি জীবনযাপন করে, আর যদি 20% ব্যক্তি এই গরুর মাংস খেয়ে জীবনযাপন করে, তাদের মধ্যে আবার যদি 5% ব্যক্তি শূকর মাংস খেয়ে জীবনযাপন করে, এবার এই টোটাল 100%টার মধ্যে যদি সমস্ত ক্যান্ডিডেট একসঙ্গে বন্ধুত্ব আকারে থাকে, তখন সেটা কিন্তু মানবতার বড় পরিচয়। এবার এইখানের মধ্যে যদি একজন হিন্দু ব্যক্তির চোখের সামনে যদি গরুর মাংস দেখানো হয়, তখন তার মনের মধ্যে একটা বড় আঘাত লাগে। আবার একজন মুসলমান ব্যক্তির সামনে যদি শূকর মাংস দেখানো হয়, তখন তারও মনের মধ্যে একটা বড় আঘাত লাগে। তো তাই এই মনোমালিন্য এবং কাস্ট, এইখানে অনেকেরই প্রশ্ন হবে যে এইখানে ধর্ম কিংবা এইখানে এই যে হিন্দু মুসলিম এই সমস্ত কাস্টের সম্পর্কে কেন কথা বলছো, কেনই বা তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে। তাদেরকে বলি,
একটি বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো তাই ভারতের হিস্ট্রি, ইন্ডিয়ান এই হিস্ট্রিতে এই কোটা সিস্টেমের মাধ্যমে কাস্ট অনুযায়ী এসসি এসটি ওবিসিদেরকে কিছুটা রিজার্ভেশন দেওয়া হয়েছে। বন্ধুগণ, তাই ইন্ডিয়ান এই কোটা সিস্টেমের সঙ্গে বাংলাদেশের এই কোটা সিস্টেমের কোনোদিনও কম্পেয়ার করবে না। এই একজন হিন্দু ব্যক্তি যদি বলে যে কোটা সিস্টেম তুলে দেওয়া হোক, তাহলে তার কাছে প্রশ্ন তুলতে পারবে কি তোমাদের এই যে কাস্টের উঁচু কাস্ট নিচু কাস্ট এই সমস্ত কাস্ট সম্পর্কে ভেদাভেদটা যে আছে এই ভেদাভেদটা তুলে দিতে পারবে? যে সমস্ত মুসলমান ব্যক্তি এই প্রশ্ন যদি করো যে কোটা সিস্টেমকে তুলে দেওয়া হোক, তো তার কাছে প্রশ্ন, আপনি কি এই শিয়া সুন্নিদের মধ্যে যে ভেদাভেদটা রয়েছে সেই ভেদাভেদটা কি তুলে দিতে পারবে? যদি তুলে দিতে পারো তাহলে অবশ্যই এই কোটা সিস্টেমটা অটোমেটিকলি উঠে যাবে। বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অধীনে আওয়ামী লীগ সরকারের পরিষেবা মন্ত্রণালয়ে একটি আদেশ পেশ করা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য সিভিল সার্ভিসের কোটা সিস্টেম একটি চালু করা হোক এবং তাদেরকে 30% রিজার্ভেশন দেওয়া হোক। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফফর আহমেদ চৌধুরী এর বিরুদ্ধে আচরণ করে, কারণ দেশের প্রায় 100% চাকরি প্রার্থীদের মধ্যে অর্ধেকেরও বেশি পার্সেন্ট এই কোটা সিস্টেমে চলে যায়। তাই দেশের মেধাবী ছাত্ররা তাদের মেধা থাকাকালীন তারা চাকরিতে সুযোগ পায় না। এই জন্যই একের পর এক ছাত্র আন্দোলন শুরু হয়। 2018 সালের মার্চ মাসের 4 তারিখে বাংলাদেশের হাইকোর্ট এই কোটা সিস্টেমকে খারিজ করে দেয়। তাই 21শে মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা সিস্টেমকে রাখার জন্য আবেদন করে। তাই বাংলাদেশে শুরু হয় আবার ছাত্র আন্দোলন। তাই 2020 সালে এই কোটা সিস্টেমকে আবারও তুলে নেওয়া হয়। এবার 5ই জুন শুরু হয় আবার একই প্রসেস, আবেদন করা হয় হাইকোর্টে যে কোটা সিস্টেম রাখা হোক। তাই বাংলাদেশের এবার আবারও শুরু হয় স্টুডেন্ট আন্দোলন। শত শত স্টুডেন্ট পুলিশের গুলিতে আহত হয়, পুলিশের লাঠিচার্জের ফলে আহত হয় এবং 150রও বেশি স্টুডেন্ট এই পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। শুধু বাংলাদেশেই এই স্টুডেন্ট আন্দোলনের যে আগুন শুধু বাংলাদেশেই নয়, অনেক অনেক দেশেই ছড়িয়ে পড়ে, যেমন আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন দেশে এর আগুন কিন্তু ছড়িয়ে পড়ে, সেইখানেও শুরু হয় আন্দোলন। বন্ধুগণ, এই ভিডিওটা দেখো, যেখানে একটা স্টুডেন্ট তার নিজের বুক পেতে দিয়েছে যে না আমাকে গুলি কর পুলিশের সামনে, সত্যি সেই পুলিশ তার বুকের উপর গুলি চালায়। বন্ধুগণ, এই পুলিশটা এই স্টুডেন্টের বুকের উপর যে গুলিটা চালালো, এই স্টুডেন্টটাকে দেখে কি একবারের জন্য এতটুকুও মনে হলো যে স্টুডেন্টের হাতে পাওয়ারফুল কোনো অস্ত্র ছিল? এই পুলিশটাকে কোনো মার্ডার করার অস্ত্র ছিল? এই পুলিশটাকে মারতে চেয়েছিল, মার্ডার করে দেওয়ার পরিকল্পনা করে নিয়েছিল। তার জন্যই সেলফ ডিফেন্স করার জন্যই এই পুলিশটা তাকে তার বুকের উপর গুলি চালিয়ে তাকে মার্ডার করে দিল। এমনটা কি মনে হয়েছিল? এই ভিডিওটা কি দেখার পর এমনটা মনে হয়? এতটুকুও কি মনে হয়? তাহলে কেন এই পুলিশ তার বুকের উপর, এই স্টুডেন্টের বুকের উপর কেন গুলি চালালো? তাকে কে অথরিটিটা দিয়েছে? পুলিশের তো এমন অথরিটি থাকে না। এই জন্যই বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই আন্দোলনের সময় একটা ভাষা ব্যবহার করছে যে খুনি শেখ হাসিনা। একদিকে যেমন আন্দোলনের তীব্র আগুন ক্রমশই বেড়ে চলেছিল, অন্যদিকে আবার সরকার সেই আগুনে ঢেলে দিল পেট্রোল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যদিও শেখ হাসিনা পরে আবার এই মিডিয়াদের সামনে স্বীকার করেছিল যে রাজাকার আমি এই স্টুডেন্টদেরকে বলি না। আর এই সমস্ত পুলিশদের উদ্দেশ্যে বলি, সরকার যে ড্রেসটা আপনাকে দিয়েছেন না, সেই ড্রেসটা বয়স যখন আপনার হয়ে যাবে এই ড্রেসটা আবার একদিন খুলে নেবে। আর সেই দিন যেই দিন ড্রেসটা আপনার খুলে নেবে, আপনার যেই দিন বয়স হয়ে যাবে ড্রেসটা সরকার আবার ফিরিয়ে নেবে। সেই দিন যদি আপনার প্রতিবেশীর মনে পড়ে এই অত্যাচারগুলোর কথা, এই অবিচারগুলোর কথা, যদি সেই আপনার প্রতিবেশীদের যখন মনে পড়বে, তখন কিন্তু ভালো করে বুঝে যাবেন যে সিস্টেমকে আপনি কি দিয়েছিলেন আর সিস্টেমের কাছ থেকে আপনি কি ফিরে পাচ্ছেন। তাই বলবো, সিস্টেমকে আপনি যেই রকম ব্যবহার, যেই রকম আচরণ দেখাবেন, সেই রকমটাই আবার ব্যাক পাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলি, যদি স্টুডেন্টদের এই দাবিটা আপনি মেনেই নেবেন, তাহলে এতগুলো খুন কেন আপনি করলেন? এর দায়িত্ব, এর দায়ভার কে নেবে? ফাইনালি ইন্ডিয়ান
আমি একজন মুসলিম হয়ে এই রকম একটা মুসলিম প্রধান দেশের এই নিয়ে আলোচনা করতে, এই নিয়ে ভিডিও বানাতে আমার কিন্তু নিজেকে লজ্জিত বলে মনে হয় এবং এর তীব্র নিন্দা জানায়। যার আগুন শুধু বাংলাদেশেই নয়, ইন্ডিয়াতে, কলকাতা, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এর তীব্র নিন্দা জানায়। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি পার্সোনালি কথা বলতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, গিয়ে মেসেজ করতে পারো।